হ্যালো, কি অবস্থা সবার? আজকে টপিকে থাকবে সামুদ্রিকের ক্ষেত্রফল। আমরা নর্মালি যেটা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল হইল ভূমি ইন্টু উচ্চতা। সেটা আসলে ভেক্টরের মাধ্যমে দেখব। ধরো আমার কাছে একটা সামুদ্রিক আছে। ধরো এটা আমার কাছে একটা সামুদ্রিক আছে। এইটার বাহু হইল এ আর এইটা হইল বি। এতটুকু হইল এই সামুদ্রিকের ভূমি। এতটুকু হইল সামুদ্রিকের ভূমি। আর উচ্চতা এতটুকু হইল উচ্চতা এইচ। এতটুকু হইল উচ্চতা এইচ। সামুদ্রিকের ক্ষেত্রফল হইল ভূমি গুণন উচ্চতা। সামুদ্রিকের ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফল হইল ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, ভূমিটা হইল এ ভেক্টরটা। ভূমিটা হইল এ আর উচ্চতা সেটা হইল এইচ। আচ্ছা, এখন দেখো এই বি ভেক্টরটা এ ভেক্টরের সাথে একটা থিটা কোণ করে আছে, রাইট? তাহলে দেখো ভেক্টর বিভাজনে আমরা দেখছিলাম এটা যদি বি ভেক্টর হয়, এই কোণে যদি থিটা হয়, তাহলে এদিকের একটা উপাংশ থাকবে, এদিকে একটা উপাংশ থাকবে। এই উপাংশটা হইল বি সাইন থিটা। এই উপাংশটা হইল বি সাইন থিটা। তো এই উচ্চতা এইচ এতটা, আর এটার উপাংশ যদি বি সাইন থিটা হয় তাহলে এতটুকু আর এতটুকু সমান। তার মানে এইচ এর জায়গায় আমি লিখতে পারবো বি সাইন থিটা। তাহলে এইচ এর জায়গায় লিখতে পারবো বি সাইন থিটা। তাহলে কি আসলো? এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা হইলো এ কস বি এর মান। তাহলে এ বি সাইন থিটার বদলে আমি এখানে লিখতে পারবো এ কস বি। এ কস বি। তার মানে যদি একটি সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহু বলে দেয়া থাকে তাহলে ওইটার ক্ষেত্রফল হবে এ কস বি এর সমান। ওইটাই হইল সামুদ্রিকের ক্ষেত্রফল। আচ্ছা, এতটুকু গেল। হ্যাঁ, আর যদি কখনো সামুদ্রিকের দুটো কর্ণ দেওয়া থাকে ওইটা আসলে মনে রাখলেই চলবে, তখন সেটা হবে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা বা হাফ ইন্টু এ কস বি। যদি এরকম হয় এটা যদি একটা সামুদ্রিক হয়, এটা যদি একটা সামুদ্রিক হয় আর এদের দুইটা যদি কর্ণ হয়, এদের দুইটা যদি কর্ণ হয়, ওকে, এই দুইটা কর্ণ দিছে, হ্যাঁ এই দুইটা কর্ণ বলে দিছে, তখন এদের ক্ষেত্রফলটা হবে কর্ণ ধরো একটা এ একটা বি, একটা এ একটা বি, তখন এর ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমি হাফ ইন্টু এ কস বি এর মান। ঠিক আছে, ওকে। এখানে এ কস বি এর মানটা হবে ক্ষেত্রফল যদি দুইটা ভেক্টরের বা একটি সামুদ্রিকের দুইটা ভেক্টর বলে দেয় বা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর বলে দেয়। আর ক্ষেত্রফলটা হবে যখন কর্ণ বলবে তখন এ কস বি এর মানের সাথে হাফটা গুণ করায় দিতে হবে। ওকে, এখন দেখবো আসলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমনে বের করে। ত্রিভুজের ক্ষেত্রফল, ধরো এটা সামুদ্রিক, হ্যাঁ এটা একটা সামুদ্রিক। দেখো একটি সামুদ্রিকের একটি কর্ণ দুইটা সমান ত্রিভুজে ভাগ করে, তাহলে এটা যদি একটা কর্ণ হয় আর পুরোটা এ বি সি ডি, পুরোটা যদি এ বি সি ডি একটি সামুদ্রিক হয়,
এই এসি কর্ণটা এই এবিসিডি সামুদ্রিককে দুইটা সমান ত্রিভুজে ভাগ করছে। তার মানে এই যে ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মান সমান, বা এই ত্রিভুজ দুটার ক্ষেত্রফল সমান। এরকম যদি হয় তাহলে একটা সামুদ্রিকের ক্ষেত্রফলকে যদি আমি হাফ দিয়ে ভাগ দেই তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। আচ্ছা, তাহলে আমরা চাইতেছি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করতে। আচ্ছা, ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু এবিসিডি সামুদ্রিকের অর্ধেক। তাহলে হাফ ইন্টু এবিসিডি ত্রিভুজ সামুদ্রিকের ক্ষেত্রফল। আচ্ছা, আমার কাছে দুইটা ভেক্টর বলছে, ধরো এবি আর এডি। তাহলে এবিসিডি ক্ষেত্রফল সেটি একটু আগে দেখলাম, সন্নিহিত বাহু দুইটা ভেক্টরের ক্রস গুণফল। তাহলে হাফ ইন্টু এবিসিডি সামুদ্রিক ক্ষেত্রফল হবে এবি cos এডি। এটা হইল গিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল ভেক্টর রূপে। ওকে, এখন আসলে ম্যাথ করব। এখানে সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু বলছে, এই সামুদ্রিকের ক্ষেত্রফলটা বের করছে। তার মানে কি, যদি একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু বলে তাহলে হবে a cos b। তাহলে লেখো a cos b। তো a cos b টা করতে হয় ম্যাট্রিক্স নির্ণয়ের নিয়মে। তাহলে আসো i j k, এটা আগের ভিডিওতেই ছিল। এখন হবে এর সবগুলা 5 3 4 5 3 4, আর এরপর যাবে বি এর সবগুলা 3 2 7 3 2 7। আচ্ছা, এখন আইটা যদি নেই তাহলে এর সারিবাদ কলামবাদ, তাহলে থাকবে এই চারটার গুণ। 7 আর 3 গুণ করলে 21 সূত্রের মাইনাস, 4 আর 2 গুণ করলে 8, এরপর মাইনাস জে সারিবাদ কলামবাদ। 7 আর 5 গুণ করলে 35 সূত্রের মাইনাস, 4 আর 3 গুণ করলে 12, এরপরে প্লাস কে সারিবাদ কলামবাদ। তাহলে এই চারটা 5 আর 2 গুণ করলে 10 মাইনাস 3 আর 3 গুণ করলে 9। এখান থেকে আসবে 21 থেকে 8 বিয়োগ দিলে তাহলে থাকবে তোমার হইল গিয়ে 13 i ক্যাপ মাইনাস 35 থেকে 12 দিলে তাহলে থাকবে 3 2 23 জে ক্যাপ, আর 10 থেকে 9 গেলে 1, তাহলে কে ক্যাপ। এটা হইলো a cos b। এখন এটা মান দরকার, সেটা হবে ক্ষেত্রফল। মানটা হইলো √13 স্কয়ার প্লাস মাইনাসের 23 এর হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটা হইলো এই ত্রিভুজের ক্ষেত্রফল, সামুদ্রিকের ক্ষেত্রফল। এখান থেকে যদি বলতো যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে, তাহলে এখান থেকে যে মানটা আসতো এটাকে হাফ দিয়ে গুণ করাই দিলেই ত্রিভুজের ক্ষেত্রফলটা। ওকে, এখন দেখবো লামির উপপাদ্য। লামির উপপাদ্য আসলে বলছে সাম্য অবস্থা নিয়ে, মানে একটি বস্তুর উপরে যত দিক থেকে বল ক্রিয়া করা হোক না কেন তখন সেই বস্তুটা স্থির থাকবে, তার ত্বরণ শূন্য থাকবে। সেটা হইল গিয়ে তোমার লামির উপপাদ্য, মানে সাম্য অবস্থা নিয়ে চিন্তা করছে আর কি। তাহলে দেখো এইখানে যদি একটা বস্তু থাকে, এই বস্তুর উপরে ধরো 3টা বল ক্রিয়া করতেছে। এখানে থেকে একটা বল ক্রিয়া করতেছে F1,
এইখান থেকে একটা বল ক্রিয়া করতেছে, সেটা ধরো F2, আর এই দিক থেকে একটা বল ক্রিয়া করতেছে, সেটা ধরো F3। এই তিনটা বল ক্রিয়া করতেছে। এখন তিনটা বল ক্রিয়া করার ফলেও এই বস্তুটা সাম্য অবস্থায় আছে, তার স্থির আছে, মানে বস্তুটা সাম্য অবস্থায় আছে। সাম্য অবস্থায় আছে, তার মানে এই বস্তুর উপরে এফ নেট লব্ধি বল সেটা শূন্য। এফ নেট সেটা হইল শূন্য, মানে F1 প্লাস F2 প্লাস F3, এই তিনটার যোগফলের মান শূন্য। যদি শূন্য হয় তাহলে এখান থেকে লব্ধি ত্বরণ এ সেটাও শূন্য। ত্বরণ শূন্য হইলেই তো বস্তুটা স্থির থাকবে, নড়তে পারবে না, স্থির থাকবে। আচ্ছা, F1 F2 এর মাঝে কোণ ধরো আলফা, আলফা। এই দুটার মাঝে কোণ বিটা, আর F1 F3 এর মাঝে কোণ ধরো গামা। তো সাম্যাবস্থা অনেকটাই ত্রিভুজের সাইন বিধির মতো, মানে এখানে একটা যে বাহুটা আছে তার বিপরীত কোণের সাইন অনুপাত সবসময় ধ্রুবক থাকে। তার মানে F1 ডিভাইডেড বাই এর বিপরীত কোণ বিটা, তাহলে সাইন বিটা, আর F2 এর বিপরীত কোণের সাইন অনুপাত সমান F2 বিপরীত কোণ আলফা, তাহলে F2 ডিভাইডেড বাই সাইন আলফা। আর F3 এর বিপরীত কোণ হলো সরি এটা গামা, এটা গামা। আর F3 এর বিপরীত কোণ হলো আলফা, F3 ডিভাইডেড বাই সাইন আলফা। সবগুলাই যদি অনুপাত সমান হয় তার মানে তিনটাই একটা আরেকটা সমান। এটাই হলো আলটিমেটলি লামির উপপাদ্য। এখান থেকে ম্যাথ করব। যদি এখানে F1 এর মানটা বলতো 20 নিউটন, F2 এর মানটা হয়তো ধরো বলছে 10 নিউটন। আচ্ছা, F3 টা বলে নাই, F3 টা বের করতে হবে। আর এখানে আলফার মানটা বলছে ধরো 30, বেটাও ধরো বলছে 120, এটা ধরো বলছে 150। এখান থেকে F3 টা বের করতে হবে। তাহলে দেখো তিনটা যদি আলটিমেটলি সমান হয়, এখানে আননোন শুধু F3 টা বের করতে হবে। তাহলে যে কোনো দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করলে আমি F3 মানটা পাবো। F3 এর সাথে যদি F1 ইকুয়েশনটা নেই তাও F3 বের করতে পারবো, আর F3 এর সাথে F2 নিলেও আমরা F3 মানটা বের করতে পারবো। যদি আমরা F1 আর F3 এর মধ্যে যদি কাজ করি, F1 এর মানটা হলো 20 ডিভাইডেড বাই সাইন বেটা, বেটাটা হলো এখানে 150 সমান F3 বের করতে হবে ডিভাইড বাই সাইন আলফা, আলফা মানটা হলো 30, তো সাইন 30। ওকে, এখান থেকে F3 লাগবে, তো F3 বের করতে পারবো না। F3 হবে 20 ইন্টু সাইন 30 ডিভাইডেড বাই সাইন 150। এখান থেকে যে অ্যান্সারটা পাবা সেটা হবে হইলো গিয়ে F3 এর অ্যান্সারটা। এখান থেকে F3 যে মানটা পাবা সেটা হলো F3 এর অ্যান্সারটা। ওকে,
এই ম্যাটটা থেকে বলছে দেখো, কোন একটা দেয়ালের সাথে বা কোনো একটা সিলিং এর সাথে তিনটা তার ঝোলানো আছে আর নিচে একটা বস্তু ঝোলানো আছে, মানে এই বস্তুটা তিনটা তারের সাথে আটকানো আছে। এদিকে কাজ করতেছে F2 বলটা, এদিকে কাজ করতেছে F1 বলটা, নিচের দিকে কাজ করতেছে F3 বলটা। আচ্ছা, এখান থেকে F3 মানটা ইনডিরেক্টলি দেয়া আছে, F3 সমান mg, F সমান mg না, m কত 80 আর g এর মান 9.8, তার মানে এখানে F3 এর মানটা ইনডিরেক্টলি দেওয়া ছিল। আর এখন কোশ্চেনে বলছে F1 আর F2 এর মানটা বের করতে। আচ্ছা, এই ত্রিভুজটা যদি চিন্তা করো, এটা 30 এটা 60, তা দুইটা মিলে 90, আর ত্রিভুজের মোট কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। যদি 90 থাকে, হ্যাঁ, আর 180 থেকে যদি 90 বিয়োগ দেই তাহলে এই কোণটা পাবো, সেটা 90, সেটা 90। ওকে, এখন আরেকটু কাজ আছে, দেখো এই x অক্ষ বরাবর একটা রেখা কল্পনা করো। আচ্ছা, তাহলে এইটা যদি 60 হয় তাহলে এই কোণটাও 60, কেন একান্তর কোণগুলা পরস্পর সমান। এটা যদি 30 হয় এই কোণটাও 30, কারণ একান্তর কোণগুলা পরস্পর সমান। ওকে, যদি তাই হয়, যদি তাই হয়, দেখো নিচের দিকে এইটা হলো 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এই 60 আর 90 পুরোটা মিলে হবে 150, আর নিচেও এখানে একটা 90 ডিগ্রি কোণ ক্রিয়েট করছে, তাহলে এই 90 এই 30 দুইটা মিলে হবে 120। তাহলে দেখো এখন চিত্রটা যদি আরেকটা বার রিড্র করি, এদিকে কাজ করতেছে F1, এদিকে কাজ করতেছে F2। ওকে, তাহলে এই কোণটা কত, এই কোণটা 150, 150, এই কোণটা 120, এই কোণটা 120, আর এটা তো 90, তাই না? এখন দেখো, এখন কিন্তু ম্যাথ সলভ, এখন লাইমের উপপাদ্য কিন্তু ডিরেক্ট ইউজ করা যাইতেছে। F1 ডিভাইডেড বাই বিপরীত কোণটা হলো 120, তাহলে হবে sin এর 120 সমান F2, F2 যদি চিন্তা করো এর বিপরীত কোণটা 150, তাহলে হবে sin 150। F3 যদি F3 চিন্তা করো, F3 টা হইলো তোমার 80 × 9.8, 80 × 9.8 ডিভাইডেড বাই বিপরীত কোণটা হলো 90, sin 90। ওকে, এখন F2 F1 দুইটা বের করা যাবে, কারণ একটা নোন আছে, একটা F3 দেয়া আছে, তাহলে এইটার সমান এইটা একবার লিখবো, F2 সমান এটা একবার লিখবো। আচ্ছা, প্রথমটা নিয়ে কাজ করি। F1 ডিভাইডেড বাই sin 120 সমান 80 × 9.8 সমান sin 90, sin 90 মান 1, sin 90 মান 1, তাহলে F1 এর সাথে sin 90 গুণ করলে থাকবে শুধু F1, আর এখানে থাকবে 80 × 9.8 ইন্টু sin 120, এখান থেকে F1 এর আনসারটা পাবো। আবার যদি এইটা নিয়ে কাজ করি, এইটা নিয়ে কাজ করি, F2 ডিভাইডেড বাই sin 150 সমান 80 × 9.8 ডিভাইডেড বাই sin 90, sin 90 মান 1, তাহলে F2 এর সাথে এটা গুণ করলে থাকবে শুধু F2, এখানে থাকবে 80 × 9.8 ইন্টু sin 150, এখান থেকে আসবে F2 এর অ্যান্সারটা, আর এখান থেকে আসবে F1 এর অ্যান্সারটা। তাহলে দেখো F1 F2 এর মান আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারছি।